আমি বাড়ির পেছন গেট দিয়ে প্রবেশ করছি, কেননা আজ বাড়িতে অনুষ্ঠান। বড় ভাই সজলের বিয়ে হয়েছে আজ দিনে, কিন্তু আমি রাতে এসেছি। পেছন গেট দিয়ে আসার একটা কারণও আছে। আমি আসার আগে আব্বু ফোন দিয়ে বলেছিল ভুলেও যেন সামনে গেট দিয়ে প্রবেশ না করি। আমার বাড়িতে একমাত্র বড় ভাই আমাকে ভালোবাসেন, আর সবাই আমাকে অবহেলা করে। এবার আসুন পরিচয় দেওয়া যাক। আমি অনন্ত, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি। এবার বাড়িতে এসেছি শুধু ভাইয়ের কথায়। এসেছি প্রায় 9 মাসে। পেছন দিক দিয়ে জেনে ঘরে ঢুকবো, অমনি পেছন থেকে কেউ একজন আমার ব্যাগে ধরলো। আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখতে অনেক সুন্দর একটা মেয়ে, বলার মতো না। এই কে আপনি, আর এখানে কি চাই? আমি চারপাশে তাকাচ্ছি আর ভাবছি কেউ না এসে কি করে বসে। কি কিছু বলছো না কেন? কে তুমি? বুঝেছি, চুরির ধান্দা। জি না, এইসব কিছু না। তাহলে কি প্রেমিক পুরুষ? ছি ছি ছি, তাও না। তাহলে কে আপনি মশাই? আপনি কে? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? আপনাদের বাড়ি মানে? এটা তো অনন্তর বাড়ি। অনন্ত কে? সজলকে চেনেন? উনি আমার দুলাভাই হন। আমার বুঝতে বাকি রইল না যে কোনে বাড়ির লোকদের কাছে আমার কথা বলা হয়নি, তাই আমি তার পরিচয় দিতে চাই না। কি বললেন না তো, কে আপনি? আমি বাড়ির কাজের লোক। কাজের লোক তো পেছনের গেট দিয়ে ঢুকেছেন কেন? সাহেব আমারে গতকাল আসার কথা বলছিল, আমি আসতে পারিনি, তাই এখন ভয় পেছন দরজা দিয়ে ঢুকতেছি। বাহ, এত ভয় পান আপনার মালিককে? আসলে ছোটবেলা থেকে এখানে ভয় তো কিছু হয়ই। আচ্ছা যান ভেতরে যান। আমি চুপচাপ এখান থেকে কেটে পড়লাম। আমার রুমে এসে ফ্রেশ হলাম, বিছানায় কাপড় চোপড় সব ঠিক করলাম। আমার বর্তমানে এখানে কেউ থাকে না। সব ঠিক করে বাইরে বের হলাম। প্রথমে কাজের লোক মনোহর চাচার সাথে দেখা হলো। তিনি আমায় দেখে মহা খুশি। তিনি দৌড়ে রান্নাঘরের দিকে গেলেন আম্মুকে খবর দিতে। আমি তার পেছন পেছন গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়ালাম। মা, ছোট সাহেব আসছে। আম্মুর হাসি মুখ নিমেষেই শুকিয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না আমায় আসে মা খুশি নন। মানোয়ার শোনো, তোমার ছোট সাহেবের খাবারটা একবার তার ঘরে দিয়ে এসো। মনোহর চাচা মুখ কালো করে চলে এসেছে। আমি চলে যাচ্ছি দ্বিতীয় তলার দিকে। বাবাকে দ্বিতীয় তলায় পেলাম। আমি সালাম দিলাম। সালাম শুনতে আমার দিকে অবাক চোখে তাকালেন। আমাকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। চারদিকে চোখ বুলিয়ে বললেন, কেউ আসতে দেখেছে? হ্যাঁ, একটা মেয়ে। তুমি তাকে কি বলেছ? আমি তাকে বলেছি আমি এবারে চাকর। আচ্ছা, তা এসেছো কতক্ষণ? এই 4 ঘন্টা হবে। সবেমাত্র এলে, এখনই বের হয়েছ? যাও ঘরে যাও। বড় ভাইয়ের সাথে দেখা করে যাচ্ছি। ঠিক আছে। আমি বাবার কাছ থেকে চলে আসলাম। নিজের আপন মানুষের এমন কথা অনেক কষ্ট হয়। এইসব ভাবতে ভাবতে হাঁটছিলাম। পেছন থেকে ভাইয়ের কণ্ঠ ভেসে আসলো, কি কমান্ডার সাহেব, কেমন আছেন? ভালো, তুমি? এই তো ভালো। আব্বু আম্মুর সাথে দেখা হয়েছিল? আব্বুর সাথে কথা হয়েছে, আর আম্মুর কাছে যাওয়া হয়নি। চল আমার সাথে, তোর ভাবিকে দেখবি। না ভাইয়া, কাল দেখবো। কাল দেখবি কেন? আব্বু কিছু বলেছে? আব্বু আর কি বলবে, সবই আমার ভাগ্যে লেখা ছিল। কি করি বল? আচ্ছা চল, রাত অনেক হয়েছে, খেয়ে নি। না ভাইয়া, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। আম্মু আবার টেবিলে খাবার খেতে নিষেধ দিয়েছে। সবই তো তোমার জানা। আমিও আজকে টেবিলে খাবো না। না ভাইয়া, এ হয় না। কি হয় না? সবই হয়। ভাইয়া, এখানে অনেক মেহমান আছেন। তো কি হয়েছে? বাবা মায়ের সম্মান। দরকার নেই এমন সম্মানের। তুমি যদি টেবিলে না চাও, আর আমি বাড়িতে আসবো না। এ বাড়ি তোর, তুই আসলে আসবি, না আসলে না। তাহলে আজ আমি চলে যাব। কি বলিস? হ্যাঁ, চলে যাব। যাস নে ভাই। তাহলে আমার কথায় রাজি? আচ্ছা। আমার আরেকটা কথা আছে। কি? তুমি আমার পরিচয় দিবে না। আমি এখানকার চাকর। কি বলিস এসব? আব্বু যদি মানতে পারে, তবে তুমি কেন মানতে পারবে না? কি আব্বু বলেছে নাকি? না, আমি আব্বুকে বলেছি। তুই বলেছিস আর আব্বু তা মানলো? হ্যাঁ। আমি মানবো, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। কি কথা? তুই আমার সঙ্গে ওদের বাড়িতে যাবি। আচ্ছা। ভাইয়ের সাথে কথা বলে রুমে চলে আসলাম। মনোজ চাচা খাবার রেখে গেছেন। আমি খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি। এখন সকাল 6টা। বাড়িতে শুধু আম্মু ঘুম থেকে উঠেছেন। আমি অবশ্য অনেক আগেই ঘুম থেকে উঠেছি। নিজের অজান্তে কান ধরলাম। পিছন থেকে কারো গলা শুনতে পেলাম। আমি তাকালাম। কারাতে সে মেয়েটি। আজ দেখতে আরো ভালো লাগছে। কেমন একটা টান টান অনুভব করি। শুভ সকাল। সুপ্রভাত। এত সকালে এখানে কেন, আসতে মানা নাকি? আপনার বাড়ি আপনাকে খেয়ে মানা করবে? মানে? না মানে, আপনি এত বছর ধরে এখানে থাকেন, আপনাকে কে মানা করবে? আচ্ছা একটা কথা বলি। জি, বলতে পারেন। আপনাকে দেখতে খুব সুন্দর। কি সুন্দর বডি, পুরাই হেব্বি। পা একটু কম দেন, নিতে পারছি না। না সত্যি বলছি,
আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার চুল ছোট। কেন, সুন্দর লাগছে না? না, সুন্দর লাগছে, কিন্তু আর একটু লম্বা হলে ভালো লাগতো। চুল লম্বা করা নিষেধ আছে? কেন, আপনার সাহেব কি মানা করে? না, তাহলে? বলা যাবে না। বাহ বাহ, আপনারও সিক্রেট আছে? কেন, চাকর বলে কি সিগারেট থাকতে নেই? না, এ কথা না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আবুল, আপনার নাম? আমার নাম হিয়া। আচ্ছা, আমরা কি বন্ধুত্ব করতে পারি? না, কেন? মালিকের সাথে চাকরের বন্ধুত্ব মানায় না। কে বলেছে? সবকিছু বলা যায় না। আচ্ছা, আমি নিচে যাচ্ছি, আপনি থাকেন। আমি হিয়া মানে ওই মেয়েটার কাছ থেকে নিচে চলে এলাম, রান্নাঘরে আসলাম। এখানে এসে আম্মুকে পেলাম। আম্মু কেমন আছো? ভালো। তুমি? হ্যাঁ, ভালো। নাস্তা তৈরি করছি, খেয়ে নিজের ঘরে চলে যাও। আচ্ছা। আমি নাস্তা করে আমার রুমে চলে আসলাম, আর বের হলাম না। রুমে বসে আছি প্রায় 10 ঘন্টা হতে চললো। দরজার কড়া নাড়ছে ভাইয়া। আমি দরজা খুলে দিলাম। কি রে, দরজা জানালা লাগিয়ে বসে আছিস? কি করব বলো, আমার তো কোনো কাজ নেই। কি রে, আরে নতুন 3টে ওয়ার্ড? কি রে, কর্মশাল পরিবর্তন হয়েছে নাকি, নাকি আগের জায়গায় আছিস? না, এখন বান্দরবনে আছি। আচ্ছা, কালকে রাতের কথা মনে আছে তো? কোন কথা? সে কি, তুই ভুলে গেলি? কাল রাতে বললাম না তুই আমার সাথে তোর বাবিদের বাড়িতে যেতে হবে? ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম। রেডি হয়ে নে, সাদার কাছে কাজ করা একটা পাঞ্জাবি আছে না, ওটা পরবি। আচ্ছা, পড়বো, এখন যাও। যাবো, কিন্তু তুই চল আমার সাথে। কেন, কোথায়? তোর বাবিকে দেখবি। না, এখন না। এখন নাকি, চল আমার সাথে। ভাই আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন। ভাইয়া বললেন, দেখ কাকে নিয়ে এসেছি। ভাবি কি একটা কাজ করছিলেন। তিনি ভাইয়ের কথা শুনে তাকালেন। হিয়া আর কে যেন একজন মেয়ে, সেও তাকালো। কি খবর? আপনি তো এই ঘরের দিকে আসলেনই না। তুমি জানো ওকে? ইনি তো আপনাদের বাড়ির কাজের লোক আবুল। ভাইয়ের মাথায় চড়ক গাছ। ভাই এরকম আশা করেননি। ভাইয়া বললেন, তুমি ওকে জানো কি করে? উনি আপনার বাবার ভয়ে পেছনের গেট দিয়ে প্রবেশ করায় ওনাকে জিজ্ঞেস করেছিলাম। ওহো। তারপর আমি নিচে বসে সবার সাথে আড্ডা দিলাম। বিকেলে ভাইয়ের সাথে ভাবিদের বাড়ি যাচ্ছি। আমি পিছনের সিটে বসেছি। ভাইয়া, হিয়া আর চাচাতো বোন রিয়া বলেছিল সামনে বসতে, কিন্তু চাকরের সিট কি সামনে হয় কখনো? তাই আমারও সামনে বসা হয়নি। উদ্দেশ্য সিলেট যাব, আর 1.5 ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। আমি হিসাব করছিলাম আমার হাতে আর কতদিন সময় আছে, কারণ আমি ছুটি নিয়েছিলাম 5 দিনের। এসব হিসাব করার মধ্যেই হিয়া বলল, আবুল অনন্ত কে? একথা বলতে সবাই আমার দিকে তাকালো। আমি অপ্রস্তুত অবস্থায় বললাম, আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনি ওই দিন বললেন অনন্ত নামক একটা ছেলের বাড়ি, কিন্তু আমার জানা মতে দুলা ভাইয়ের বাড়িতে এ নামে কেউ নেই, তাই জিজ্ঞেস করলাম। ভাইয়া এবং হিয়া আমার উত্তরের জন্য বেশ আগ্রহ দেখাচ্ছে। ভাইয়া নিশ্চয়ই মনে মনে বলছে, দেখি কি উত্তর দেশটি এবার। সজল ভাইয়ের একটা ছোট ভাই ছিল, তার নাম অনন্ত। সে 6 বছর বয়সে আত্মীয়ের হাতে মারা যায়। দুলা ভাইয়ের যে একটা ছোট ভাই ছিল সে সম্পর্কে তো আমরা জানি না। এটা জেনে তো কোনো লাভ নেই। সে মারা গেছে 15 বছর আগে। তার সাথে তো আর কোনো লেনদেন নেই। আমি কি বোঝাতে চেয়েছি, ভাইয়া তা ঠিকই বুঝে গেছে। সত্যি কি দুলা ভাই আপনার একটা ভাই ছিল? হিয়া ম্যাম সাহেব, আপনি আমারে বিশ্বাস করলেন না? আরে ম্যাম সাহেব, আপনার সাথে কথা নাই। আবুল ভাই, তুমি কিন্তু জিনিয়াস। জিনাস মানে কি গপা? তুমি জিনিয়াস মানে জানো না? কতটুকু লেখাপড়া করেছো? ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত পড়েও তুমি জিনিয়াস অর্থ জানো না? সব আমি আমার পোড়া কপালের সাথে মিশে ফেলছি। আবুল ভাই, আর ঢং করো না তো। আপামনি, আমি আর কিছু কমো না। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু আল্লাহ মেয়েদের একটা মুখ দিয়েছেন যা বন্ধ হবার নামই নেয় না। সারা রাস্তা তারা কথা বলেই গেল। ভাবিদের বাড়ি পৌঁছলাম 3:34 মিনিটে। আমরা গেটের কাছে যেতেই ভাই আর ভাবিকে নিতে অনেকে বেরিয়ে এলো। আমি পিছন দিক দিয়ে সব কর্টন বের করতে লাগলাম, কারণ চাকরের কাজ হলো মালিকের জিনিস বয়ে নিয়ে যাওয়া। আমিও তাই করছি। আমার সাথে কাজে হাত মেলালো এই বাড়ির একজন চাকর, কারণ বর্তমানে সবাই জাত বুঝিয়ে সাহায্য করে। আমি এই বেটাকে জিজ্ঞেস করলাম, নাম কি? সে উত্তর দিল, রাজা। কতদিন হলো এখানে? 8 মাস। তোর কতদিন হলো সাহেব বাড়িতে? বুঝতে পারলাম চাকরে যখন কথা হয় তখন তুই করেই কথা বলে। আমি 10 বছর। তাহলে তো বালাদান মারছস। বোঝার পর থেকে তো ভালো কামাই করতেছি। ওই তো সেদিন আমগো সাহেবের কাছ থেকে 2টা 1000 টাকার নোট নিলাম। কি কই আনিছস সাহেবের কাছ থেকে? বলছি মা অসুস্থ, টাকা লাগবো, আর সাহেবে বিশ্বাস করে দিয়ে দিল। তুই তো চল আসি আনা মাল। চল ভিতরে চল, নাইলে ডাক পারবো। আমি ওর সাথে প্যাকেটগুলো নিয়ে ভিতরে চলে গেলাম। বাড়ির বাহির থেকে ভিতরটা অনেক সুন্দর। বিয়ে উপলক্ষে বাড়িতে রং দিয়ে হয়েছে। ভিতরে ঢুকে দেখলাম ভাইয়াকে অনেকে প্রশ্ন করছে, আর ভাইয়া লাজুক ভাবে তার উত্তর দিচ্ছে। আমার প্রচন্ড বেগে বাথরুম চাপার ফলে বাথরুমে যেতে হচ্ছে। এরপর অবশ্য আর কারোর সাথে কথা হয়নি। একেবারে কথা হলো রাতে।
ভাইয়া জিজ্ঞেস করলেন, আর কতদিন তুই থাকবি? আর 2 দিন। 2 দিন মানে? তুই এতদিন পরে এলি, এত তাড়াতাড়ি চলে যাবি? ভাইয়া আমি গেলে একজন ছুটি পাবে। তুই এখন কোন পথে আছিস? কমান্ডো স্পেশাল ফোর্স। ভালো। আরে কি করছেন আপনারা? এ তো নিজেদের মধ্যে গল্প স্বল্প। দুলাভাই, আব্বু বলেছে আপনাকে যাবার জন্য। ভাইয়া আর কিছু না বলে চলে গেলেন। আমি ভাইয়ের পেছন পেছন যাওয়া শুরু করলাম। আরে আপনি কোথায় যাচ্ছেন? আমি নিঃসুপায় হাঁটছি। আপনাকে দাঁড়াতে বলছি, দাঁড়ান। জি মেম সাহেব বলেন। কি মেম সাহেব বলছেন? এ কথা শুনলে নিজেকে বৃদ্ধা মনে হয়। আর মেম সাহেব বলবেন না। আচ্ছা ম্যাম। ম্যাম মানে কি? ম্যামও বলবেন না। জি আচ্ছা। আমার সাথে ছাদে চলেন। আর 2 দিন পর পূর্ণিমা, তখন রাতটা অন্যরকম লাগবে। এখন ভালো লাগবে না। বাবা, আপনি পূর্ণিমার হিসাব রাখেন? জি। ছাদে চলুন। আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ছাদে। ওদের ছাদটা বাড়ির মতো সুন্দর না, সব কোণে ময়লা জমানো, কিন্তু ছাদে নানা ধরনের ফুলের গাছ থাকায় ঘ্রাণ ছড়াচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি রজনীগন্ধার সৌরভ ছড়াচ্ছে। আপনাকে না সন্দেহ হয়। কেন? আপনার আচার আচরণে মনে হয় না আপনি কম শিক্ষিত। শিক্ষিত লোকদের স্পর্শে থাকলে এমন হয়। তাহলে যে আপনি ইংরেজি জানেন না? সবার দ্বারা সবকিছু হয় না। আমি আপনাকে ইংরেজি পড়াবো, আপনি পড়বেন। আপনি কেন এই দায়িত্ব নেবেন? এত কিছু জানি না, আপনি পড়বেন কিনা? জি না। কেন? আমার সময় নেই। খুব ভাব হয়েছে না আপনার? জানি না। আমি আপনাকে পড়াবো মানে আপনি পড়বেন। চিন্তা করব। আচ্ছা, আমার একটা কথা রাখবেন? কি কথা? আগে বলুন রাখবেন। চেষ্টা করব। না, বলুন রাখবেন প্লিজ। একজন মানুষের এমন কথার উপর আর না বলা যায় না, তাই আমি হ্যাঁ বলে দিলাম। ধন্যবাদ। আমাদের কলেজের একটা অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। যেহেতু কথা দিয়েছি তাই যাব। আমি আচ্ছা বলে নিচে চলে আসলাম। জানি না হিয়া কখন ছাদ থেকে নেমেছে। খাবার টেবিলে আমি যাইনি, কারণ আমি রাতের খাবার খাইনি। আমি এসে রাজের বিছানায় ঘুমিয়ে পড়লাম, কারণ একজন চাকরের জায়গা আরেকজন চাকরি ভালো দিতে পারে। রাত থেকেই অজোরধারে বৃষ্টি পড়ছে। বর্ষা মাসে এমন বৃষ্টি রোজই হয়। আমি ঘুম থেকে উঠেছি অনেক ভোরে, আনুমানিক 4টা। এখন ভোরের আলো চারদিকে ফুটেছে। আমি রাজার ঘর থেকে একটা ছাতা নিয়ে ছাদে চলে গেলাম। মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা আনন্দের একটা বিষয়। আমি দাঁড়িয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা পর হিয়া ছাদে আসলো। কি খবর? আপনি এই বৃষ্টির মাঝে কি করছেন? ভাবছি আর খুঁজছি। কি ভাবছেন আর কি বা খুঁজছেন? আমার অতীত। আচ্ছা রাখুন এসব কথা, আমাকে কেন খুঁজছেন? আপনাকে কাল বললাম না কলেজে অনুষ্ঠান আছে? ও হ্যাঁ, কেন? অনুষ্ঠান কি ক্যান্সেল করা হয়েছে? না, ক্যান্সেল হবে কেন? আমি আপনি যাবেন কিনা কনফার্ম করার জন্য খুঁজছিলাম। আমি তো কালে আপনাকে বলেছি যাব। আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স 3য় বর্ষ। আপনি তো অনেক শিক্ষিত। আচ্ছা কোন বিষয় নিয়ে পড়ছেন? ইংরেজি। ও বুঝেছি, তাই আপনি আমাকে ইংলিশ পড়াতে চান? মোটেও না, আপনাকে ভালো লাগে তাই পড়াতে চাই। আপনার মতিগতি উল্টো লাগছে। আর আমি একজন চাকর। সবকিছুতে আপনি চাকর চাকর করেন কেন? চাকর তো কি হয়েছে, আপনি প্রথমে মানুষ। আচ্ছা আমি নিচে যাচ্ছি, আপনি আসুন। আচ্ছা, আপনি আমায় দেখে শুধু পালান কেন? আমার কাজ আছে। ও হ্যালো, এটা আপনার বাড়ি না, এটা আমাদের বাড়ি। এখানে আপনার কোনো কাজ নেই। আমি কিছু একটা বলতে চেয়েছিলাম, ঠিক তখনই আমার ফোন এলো। আমি ফোন বের করে দেখলাম আর্মি হেড অফিস থেকে। হিয়া আমার ফোনের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। আমি কিছুটা দূরে গিয়ে কথা বলে আসলাম। অপর পাশ থেকে আমাকে বলেছিল, আপনার 5 দিনের ছুটি থাকলেও আপনি আজই চলে আসবেন, কাল যেন আপনাকে পাই। একটা জরুরি ইনভেস্টিগেশন করতে হবে। এখন বৃষ্টি নেই বললেই চলে। আমি নিচে চলে যাচ্ছিলাম, তখন হিয়া বলল, আবুল রেডি হয়ে নাও, সকাল সকাল যেতে হবে। আমি নিচে এসে ভাইয়াকে বললাম। ভাই একটু রাগ করলে বুঝেছে আমার হাতে কিছুই নেই। নাস্তা করে রেডি হয়ে নিলাম। কালো প্যান্ট, কালো জুতো, কালো বেল্ট, সাদা শার্ট। এটা আর্মিদের ফর্মাল ড্রেস। হিয়ার সাথে গাড়িতে করে চললাম হিয়ার কলেজের দিকে। এর মধ্যে আমাদের আর তেমন কথা হয়নি। কলেজে ঢুকলাম 9:58। গাড়ি থেকে নেমে আমি থমকে গেলাম, কারণ এই কলেজে আমি আগেও এসেছি। আর আমরা অনেক বন্ধুরাও এই কলেজে পড়ে। তারা যদি আমায় দেখে তাহলে তো আর আমার রক্ষে নেই। এসব ভাবছি, আর এমন সময় একজন আমাকে এসে ঝাপটে ধরলো। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। কলেজে অনেকে আমার দিকে তাকাচ্ছিল। হিয়া অবিশ্বাসী চোখে আমায় দেখছিল। জড়িয়ে ধরে লোকটি আমাকে আস্তে করে ছাড়লো। আমি অবাক হয়ে বললাম, আরে সাগর তুই? সারা চাকরি পায় ভুলে গেছো? ধুর, কি বলিস এসব? সাগর ভাই, তুমি কি আবুলকে জানো? কি আবুল? কেন ইনি? আরে ওর নাম তো অনন্ত। কি আবুল, তুমি সবাইকে মিথ্যা বললা কেন? নিজের ঢোল নিজে পেটানো ঠিক না। মানে হলো অনন্তর যখন 6 বছর বয়স তখন তাকে বোর্ডিং এ দিয়ে দেন। সে অনেক কষ্ট করে, মাসের পর মাস চলে যেতে থাকে, কিন্তু কেউ তাকে নিতে আসতো না।
সজল ভাই তাকে নিতে যেতেন, আর তার বাবা মা তাকে এড়িয়ে চলতেন। আর এখন তারা অনন্তকে স্বীকারই করেন না। স্বীকার না করার তো একটা কারণ আছে। অবশ্যই আছে। সে কারণটাই জানতে চাইছি। তা অনুষ্ঠানেই জানতে পারবেন। এখন চল, অনুষ্ঠান শুরু করতে হবে। আমরা সবাই অনুষ্ঠানে গেলাম। সাগর উপস্থাপনা করছে। হিয়া আমার দিকে বারবার তাকাচ্ছে। অনুষ্ঠানের শেষ সময় বলল, এবার গান নিয়ে আসছে কমান্ডার অফ আর্মি রবি ইসলামী অনন্ত। সবাই নাম শুনে অবাক হচ্ছে, আর হিয়া আমার দিকে বড় বড় চোখে তাকাচ্ছে। ওর দুটো চোখে অবিশ্বাস লেপ্টে আছে। সাগর আবার বলল, উনি স্টেজে আসার পূর্বে বলে রাখি, ইনি এমন এক লোক যে অষ্টম শ্রেণী থেকে A+ পেয়ে এসেছে। সে খুব ভালো গান করতে জানে, যে জন্য সে অনেক মেডেলও পেয়েছে। সে যখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেয় তখন সে আর্মিতে অ্যাপ্লাই করে। সে দুটোতেই রেসপন্স পায়, তথা সে ঢাবিতে ইংলিশ পড়ার সুযোগ পায়, সাথে আর্মিতেও। কিন্তু সে সবার অমতে আর্মিতেই জয়েন করে। এর জন্য তার পরিবার থেকে অনেক প্রবলেম ভোগ করে, এখনো করছে। হিয়া সাগরের সব কথা শুনে যেন আকাশ থেকে পড়ছে। আমি স্টেজে উঠে গান গিয়ে নেমে আসলাম। তারপর অনুষ্ঠান শেষ হলো। আমি সাগরের কাছ থেকে বিদায় নিলাম। আমি হিয়ার কাছে আসলাম। সে বলল, আপনি তো খুব ছদ্মবেশী। কিভাবে? আপনি বললেনও না আপনি এত বড় একজন মানুষ। আচ্ছা চলুন। কোথায়? গাড়িতে। কেন? বাড়িতে যাবেন না? না, যাব না। কেন? এই শহর আমায় চিনে ফেলেছে। এই শহরে আমি থাকতে পারবো না। মানে কি, আপনি আমাদের বাড়ির মেহমান এসেছেন? কিছু করার নেই আমার। ভাইয়ের কাছ থেকে সব শুনবেন প্লিজ। কিন্তু আপনি যাবেন কোথায় এখন? আমি চলে যাব ক্যাম্পে। আমাকে চলে যেতে হবে। বাই। আমি চলে আসলাম সিলেট ক্যাম্পে, আর ওখান থেকে সোজা বান্দরবান। আমি জানি না আমার বাবা মার সাথে আদৌ সম্পর্ক ঠিক হবে কিনা। আবার 3 মাস পর বাড়িতে যাচ্ছি। অবশ্য প্রায় 9 মাস পরেই ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু 3 মাস পর দেওয়ার কারণ হলো আমাকে স্পেশাল ট্রেনিং এর জন্য ফ্রান্স যেতে হবে। তাই সবাইকে দেখার জন্য বাড়ি যাচ্ছি। ট্রেনে উঠেছি প্রায় 2 ঘন্টা, কিন্তু ওতে ছাড়ার কোনো নামগন্ধই নেই। এদিকে শরীরের কাপড় শরীরেই শুকোচ্ছে। অনেকটা রেগে স্টেশন মাস্টারের কাছে গেলাম। স্টেশন মাস্টার বলল কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। আমি আমার সিটে এসে বসলাম। কিছুক্ষণের মধ্যেই চোখ জুড়ে এলো। চোখ খুললো অনেক হই হুল্লোড় আর পাশে কারো কথা বলার আওয়াজে। চোখ খুলে দেখলাম পাশে একজন স্বাস্থ্যবান মানুষ বসে ফোনে কথা বলছে। জান, বেবি, বাবু এইসব কথা বলছে। সম্ভবত তার প্রেমিকার সাথে কথা বলছে। বয়সটা মোটামুটি আমার মতোই। আমাকে দেখে সে হাতের ইশারায় হাই বলে, আবার কথা বলায় মগ্ন হলো। আমি পাশ কাটিয়ে বাথরুমে গেলাম ফ্রেশ হতে। পাবলিক টয়লেট সম্পর্কে সবারই ধারণা আছে। ফ্রেশ হয়ে সিটে আসছিলাম, পেছন থেকে কে যেন বলল, আরে না, অনন্ত না। আমি পেছনে তাকালাম। পুরোপুরি চিনতে পারছি না বলে বুড়ো কুচকে তার দিকে তাকালাম। মেয়েটি তার বন্ধুকে বলল, আরে চিনেছিস, উনি হলেন সজল ভাইয়ের ভাই। সব আমার দিকে হাত বাড়ালো হ্যান্ডশেক করার জন্য। আমি সবার সাথে হ্যান্ডশেক করলাম, আর মনে মনে ভাবলাম ইনি হলেন মিস হিয়া। আমি জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলেন। কোচিং থেকে ট্যুরে, চট্টগ্রাম। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা কথা বলে আমি সিটে যাই। হিয়ার বন্ধু রিয়া বলল, আপনি আমাদের সাথে গেলে ভালো লাগবে। সবাই এতে সমর্থন করলো। আমি বেশি কথা বলতে পারলাম না। তারপর আবার বলল, ভাই, কলেজ ফাংশনে আপনার গান শুনে ফিদা হয়ে গেছিলাম। যখন শুনলাম আর্মির একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তখন অনেকটা শক খেয়েছিলাম। আর শক খেয়েছিলাম যখন শুনলাম আপনি আর্মিতে চান্স পাবার পর এত ভালো ভার্সিটিতে ভর্তি হলেন না। ছাড়ুন এসব। আপনার আব্বু আম্মু কেমন আছেন? ভালো। কথা আছে, চলেন আপনার সিটে। আমার তো একটাই সিট, পাশের সিটে যে অপরিচিত লোক। আমি ম্যানেজ করছি। এই কথা বলে আমার পাশের সিটের লোককে কি যেন বলে আমাকে নিয়ে আমার সিটের দিকে গেল। আমি অনেকটা ইমপ্রেস হয়েছি। একজন অপরিচিত মানুষকে কি বলে হ্যান্ডেল করলো আল্লাহ জানে। আমরা সিটে এসে বসলাম। তোমার আব্বু আম্মুর সাথে আর কথা হয়েছে? হ্যাঁ, একদিন কথা হয়েছে। যাক তাহলে। আচ্ছা, আপনাকে এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল যে? বাড়িতে আসছি সবার সাথে দেখা করার জন্য। 10 দিন পর চলে যাব। আচ্ছা, আপনার বাবা মা আপনাকে পছন্দ না করার কি কারণ এটাই ছিল? না। তাহলে? তখন 10ম শ্রেণীতে পড়ে ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম। একদিন রাতের বেলা কি একটা কাজের জন্য দোকানে যাই। আমাদের গ্রামের মানিক ম্যাডামের এক ট্রাক ড্রাইভার আছে, সে মদ্যপান করত। ওই দিন রাতে সে মদ খেয়ে আমার বাবাকে গালি দিচ্ছিল। এক পর্যায়ে আমি রেগে গিয়ে তার সমস্ত শরীরে ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম। পাশে মানুষ থাকায় ওই লোকটা বেঁচে যায়, আর আমি ফেঁসে যাই। আব্বু অনেক চেষ্টা করে আমার 2 বছরের জেল থেকে 5 মাসে আনেন। লোকটি কি মারা গিয়েছিল? না, তবে সুস্থ হতে অনেকদিন লেগেছিল। তাহলে এই ঘটনা। তা আবুল সাহেব, তুমি অনেক শুকিয়ে গেছো। আমি ফিক করে হাসলাম। আজও কি আপনি পেছনের গেট দিয়ে ঢুকবেন? জানি না।
আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। কি বলুন? আপনি কি কখনো প্রেম করেছেন? হ্যাঁ, করেছি না, এখনো করছি। মানে বুঝলাম না। দেখুন, যদি আমার দেশকে ভালোই না বাসতাম তাহলে এত কষ্ট করে বন বনে ঘুরতাম না। আরে ওই ভালোবাসা না। তাহলে কোন ভালোবাসা? আপনি কি কোনো মেয়েকে ভালোবাসেন? আমি হিয়ার প্রশ্নের ধরন বুঝেছি হিয়া কি বলতে চায়। হ্যাঁ, ভালোবাসি। হিয়া দুঃখিত সুরেই বলল। মেয়েটার নাম কি? কোন মেয়েটা? আরে যাকে আপনি ভালোবাসেন। আরে উনি তো আমার আম্মু। মনে মনে হিয়া মিটি মিটি হাসছে। সে আবার বলল, এই মেয়ে না। কোন মেয়ে? আপনি কি বিয়ে করবেন না? না, কেন? বিয়ে আমাদের জন্য না। কেন, আপনারা কি মানুষ না? হ্যাঁ মানুষ, তবে সব মানুষের বিয়ে করা সাজে না। বিয়ে করা কিন্তু সুন্নত। আপনি কি সব সুন্নত মানেন? সব মানা আর এটা না মানায় পার্থক্য কি? এই সুন্নত অনেক পরে, এর আগে অনেক সুন্নত রয়েছে, সেগুলো আগে মানুন। আপনার সাথে তর্ক করতে চাই না। পরে দেখা যাবে আপনি যুক্তিতে আমার সাথে পারবেন না। আমি কিন্তু যুক্তিবিদ্যা ভালো বুঝি। আমি কিন্তু বাস্তববিদ্যা ভালোই বুঝি। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। যুক্তির মানুষ তর্ক বুঝে না। তুমি কি আমার সাথে তর্ক করতে চাও? তোমার সাথে কথাই বলবো না। সত্যি? 3 সত্যি। কতক্ষণ কথা বলবেন না? 3 মিনিট। 3 মিনিট কি নীরবতা পালন করবেন নাকি? না, তবে মনে মনে আপনাকে গালি দিব। ঠিক আছে। কি ঠিক আছে? আপনি গালি দিন, আমি শুনছি। আমি মনে মনে গালি দিব, আপনি শুনবেন কি করে? উপলব্ধি করব। আমি জানি হিয়ার নীরবতা 3 মিনিট কেন কখনোই আসবে না, কারণ সে কখনো চুপই করবে না। আমাদের শহর থেকে অনেক দূরে, তবে বর্তমানে অনেক উন্নত হয়েছে। ট্রেন থেকে নেমেছি রাত 4টায়, আর গ্রামে পৌঁছলাম সকাল 6টা 8 মিনিটে। শীতের সকাল, গ্রামের রাস্তায় হাঁটা আমার খুব প্রিয়। আচ্ছা, সব কথা পরে হবে। বাড়ি পৌঁছাতে সময় হয়ে গেছিল প্রায় 7টা। আজ আর পেছন গেট দিয়ে নয়, আজ সাহস করে সামনের গেট দিয়ে এসেছি। যা হয় দেখা যাবে। দরজা দিয়ে ভেতরে ঢুকে প্রথমে ডাইনিং, ড্রয়িং আর একপাশে রান্নাঘর। আজ প্রথমবারের মতো বাড়িতে ঢুকতে কেমন যেন অচেনা অচেনা লাগছে। উপরের তলায় সিঁড়ির পাশে বড় ফ্রেমে আমার ছবি লাগানো, পরনে স্পেশাল ফোর্সের কালো পোশাক। এর পাশে আমার বেশ কয়েকটা পুরস্কার। রান্নাঘরের দিকে নজর দিতে কেমন যেন এক অপরিচিত মুখ দেখলাম। একটা মেয়ে, সত্যি অপরিচিত। সে আমাকে দেখে চিৎকার দিয়ে বলল, ছোট সাহেব আসছে। আম্মু আর ভাবি রান্নাঘরে ছিলেন। তারা ড্রয়িং রুমের দিকে উকি মারলেন। ভাইয়া সম্ভবত বাড়িতে নেই, না হলে আসার কথা। আম্মু রান্নাঘর থেকে ছুটে আসছেন, পেছনে ভাবিও। আসসালামু আলাইকুম আম্মু। আম্মু সালামের উত্তর না দিয়ে আমাকে বুকে জড়িয়ে তুললেন। কেমন আছো তুমি? ভালো, তুই? খুব সুখী। আমরা এতদিন তোকে কত ভুল বুঝেছি, ক্ষমা করে দিস আমায়। আজ কেন জানি অজান্তে মা ছেলে চোখে পানি চলে আসছে। তবে এটা দুঃখের না, এটা সুখের। 10 থেকে 11 বছর পর মায়ের বুকে মাথা রাখতে পেরেছি। আম্মু এসব ছাড়ো। আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন। ভাবির চোখের কোনায় পানি। ভাবি সম্ভবত মনে মনে বলছে, অনেকদিন পর ছেলেটা মাকে পেল। আম্মু, কান্না বন্ধ করো, নয়তো চলে যাবো এক্ষুনি। আম্মু এবার কান্না বন্ধ করেছেন। কেমন আছো তুমি? এই তো ভাবি, তোমার কি খবর? এই তো আছি। আম্মু অনেক খিদা লাগছে, কিছু কি পাবো? আম্মু আমার মুখের দিকে একবার তাকিয়ে থেকে রান্নাঘরে দৌড়ে গেলেন। আমার জন্য 4টা ভাপা পিঠা নিয়ে আসছেন। পৃথিবীর সব পিঠার চেয়ে আমার কাছে ভাপা পিঠা শ্রেষ্ঠ। পিঠা খেয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। ভাবিকে জিজ্ঞেস করলাম ভাইয়ের কথা। ভাবি বলেন, ভাই খেতে গেছেন। আজ প্রায় 5 বছর পর আমার পুরনো সিমটা ওপেন করলাম। নাম্বারটা আমার খুব প্রিয় ছিল, এমনকি ওয়াদাও করেছিলাম এই সিম সারা জীবন ব্যবহার করব। কিন্তু একটা বজ্জাত মেয়ের কারণে তা হয়নি। আচ্ছা থাক, তা পরে বলবো। সিমটা ফোনে লাগিয়ে ওপেন করতেই একসাথে প্রায় 1000টারও বেশি ফোন ও SMS। নাম্বারটা আননোন। এত মেসেজ কেন আননোন নাম্বার থেকে? সবারই কোনো অপরিচিত জিনিস জানার কিউরিসিটি বেশি থাকে। আমি তার বিপরীত না। একটা মেসেজ পড়লাম। মেসেজটা এমন, তোমার চলে যাওয়াটা ঠিক ছিল, আমিই ভুল করেছি। ক্ষমা চাওয়ার মতো মুখ আর নেই আমার। তবুও যদি এক বিন্দু ভালোবাসা কখনো আমার জন্য তোমার হৃদয়ে শূন্যতার সৃষ্টি করে থাকে, তাহলে একটা ফোন দিও। মেসেজটা পড়ে বুকে হাহা করে উঠছে। এই সেই মেয়ে যাকে আমি সব থেকে বেশি ভালোবেসেছিলাম। এই মেয়ের ভালোবাসা দিয়েই মা বাবার দুঃখটা ভুলে থাকতে চেয়েছিলাম। এবার দ্বিতীয় মেসেজ। আজ 2 বছর 8 মাস 29 দিন তোমার ফোন বন্ধ। তোমাকে অনেক দিচ্ছি, মেসেজ দিচ্ছি, জানে না তুমি এই সিম আর ব্যবহার করো কিনা। যদি ব্যবহার করেও থাকো তাহলেও জানে না সিম চালু করার পরে আমার মেসেজ পাবেই কিনা। যদি পেয়ে থাকো প্লিজ একটা ফোন দিও, অপেক্ষায় থাকবো তোমার ফোনের। এসব মেসেজের মানে তারাই বুঝে যায়
যারা এসব বিষয়ে হার মেনেছে। এই মেয়েকে আমার ফোন দিতে হবে, না হলে আমার শান্তি নেই। আমি আমার রুমে চলে আসলাম। মেসেজে আসা নাম্বারে কল দিলাম। রিং হচ্ছে, সাথে বুকের ভিতরটাও দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। চোখ দিয়ে অজর ধারায় জল পড়ছে। প্রচন্ড রকম ভালোবাসতাম মেয়েটাকে, এখনো মনে হয় কিছুটা ভালোবাসি। না হয় এমন হবার কথা না। 4 বার রিং হবার পর ফোনটা রিসিভ হলো। ওপাশে যে ফোন ধরেছে সে নিস্তব্ধ, আমিও নিস্তব্ধ। প্রায় 1 মিনিট পর কান্নার শব্দ ভেসে আসলো। আমার চোখ তো অনেক আগে নীরবে কান্না শুরু করে দিয়েছিল, কিন্তু এখন ওর কান্না শুনে মনের বাঁধ ভেঙে আমি ফুপে ফুপে কান্না শুরু করলাম। কান্না চলছে অবিরাম। 3 বছরের প্রেম আর 5 বছরের ব্রেকআপ, এর সব স্মৃতি আবার মনে পড়ে শুরু করলো। ঈশার সাথে কাটানোর সময়গুলো, সাথে থাকা, কিভাবে থেকেছি সে সময়। ভালোবাসা সত্যি অনেক কষ্টের। ঈশা কান্না কান্না কণ্ঠে বলল, কেমন আছো? আমি চোখ মুছতে মুছতে বললাম, আল্লাহ রাখছেন একরকম। তুমি? ভালো। তা এতদিন পর মনে পড়লো? মনে তো সবসময় পড়ে, তবে যোগাযোগ হয়নি। এখন বললাম বলে বানিয়ে বলছো? তুমি জানো আমি বানিয়ে কথা বলি না। তা এখন কি পিয়ানো বাজাও? না, এখন আর আগের মতো বাজাই না। কেন? তুমি একমাত্র ছেলে যে আমার কোলে মাথা রেখে মুগ্ধ হয়ে পিয়ানো বাজানো শুনতে অনেক মিস করছি। কাকে? তোমার ফুবন ফুলানো হাসি। এই হাসি এখন বিলুপ্ত। কেন? তোমার পিয়ানো সুর না শুনলে যে হাসিটা আসতো না। তুমি আমাকে পটানোর টাইপ কথা জানো। ছেড়ে দিয়েছি সব। কেন? ওই একই কারণে। আর কাউকে জীবনে জায়গা দিয়েছ? আমার হাতে সে সময় নেই। আমাকে জিজ্ঞেস করলে না যে? তুমি তখনই আমাকে রেখে অন্য একজনের লাইফে যোগ দিয়েছিলে। আমার একটা কথা রাখবে? কি? আর কেঁদো না প্লিজ, আমার সহ্য হচ্ছে না। আচ্ছা, তুমি কি এখনো সিগারেট খাও? হ্যাঁ খাই, তবে ব্যঞ্জন ছাড়া খাই না। আর তুমিও তো কাঁদছো। আমার চোখ, কণ্ঠ আর আমার আওতায় নেই। কখন কি করে তারাই জানে। আচ্ছা, কি করছো আজকাল? এই তো CSE শেষ হবে এই বছর। তা তুমি কোথায় পড়ো? নিশ্চয়ই ঢাবিতে। হ্যাঁ, চান্স পেয়েছিলাম, তবে আমি আর ভর্তি হইনি। তাহলে কি করো আজকাল? এই তো আর্মিতে আছি। কি, তুমি না কষ্ট সহ্য করতে পারতে না? অভ্যাস হয়ে গিয়েছে। দেখা করতে পারবে? না, আমি পরশুদিন ফ্রান্সে চলে যাব। কেন? ওইখানে ট্রেনিং আছে। আচ্ছা, এসে ভালো থেকে রাখি, কাজ আছে অনেক হাতে। আমাদের কি আর কখনো কথা হবে না? জানি না, ভালো থেকো। আমি ফোন রেখে দিয়েছি। এসে আমার প্রথম এবং শেষ প্রেম। আর হয়তো কেউ আসবে না আমার জীবনে ভালোবাসা হয়ে। আমার পরিবারের সাথে তেমন সম্পর্ক না থাকায় আমি সবসময় মন খারাপ থাকতাম, আর তখন চেহারার দিকে খবর নিতাম না, তাই দেখতে খ্যাতি ছিলাম। যখন 10ম শ্রেণীতে পড়তাম তখন ঈশাদের কোচিং এ ভর্তি হই। ঈশার সাথে প্রথম কথাতে আমাকে ঝাড়ি দেয়, কিন্তু জানা ছিল না ঝাড়ির পরে যে প্রপোজ করবে। আচ্ছা, ঘটনা বলি তাহলে। আসসালামু আলাইকুম। আরে এ তো দেখি পুরাই মদ না, এক ক্লাসে পড়ি আবার সালাম দেয়। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কিরে, তুই হাসতে জানোস না? আমি চুপচাপ। আমাদের সাথে পড়স 3 মাসের উপরে, আর কারোর সাথে কথা বলস না? খুব ভাব, তাই না? আমি প্রয়োজন ছাড়া কথা বলি না। মুখে মুখে কথা বলতে জানিস, ঘুষি দিয়ে নাক ফাটাইয়ে দেবো। আর মুখে মুখে কথা বললে এই এখানে হাসির কি হইল? শালা দেখতে তো খ্যাট টাইপ, আবার ভাব 1 কেজি। আমি ওর কাছ থেকে সরে যাচ্ছিলাম। ঈশা আমার শার্টের কলার ধরে বলল, এই কোথায় যাস? আমি কি তোরে যাইতে কইছি? আপনার সাথে কথা বলা আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও কথা বলতে হবে। কেন? আপনি কে হন আমার? আরে পোলা দেহি মুখে মুখে কথা বলে। পোলা কথা বলতে পারে, কিন্তু সব জায়গায় বলে না। আচ্ছা ছাড় এসব, কাপড় চোপড় তো ভালোই, তাইলে এমন খ্যাট ভাবে থাকিস কেন? আমার এভাবে থাকাই ভালো লাগে। আমার ভালো লাগে না, এভাবে থাকবি না। আপনি বলে দেবার কে? মতলব কি? বুঝোস না? কি বুঝবো? নেকা সাজোস? নেকা সাজার কি আছে? মন দিয়ে শোন, একটা কথা বলি। হ্যাঁ, বলেন। আমি তোরে ভালোবাসি, আই লাভ ইউ। মানে? আমি তো দেখতে খ্যাত। থাক, আমার সমস্যা নাই। বাই এনি চান্স আর ইউ ফ্লার্টিং উইথ মি? না, ঘটনা সত্য। তোরে প্রথম দিন দেখার পরই ভালো লাগছে। দুঃখিত, আমি পারবো না। আমার স্বপ্ন অন্য কিছু। না, আমি পারবো না। তো কি হইছে? আমারও তো স্বপ্ন অন্য কিছু, তাই বলে প্রেম করতে পারবো না? তুই না বললেও আমি পারবো। ঠিক আছে, আমি যাই। আমি ঈশার পাশ থেকে যে চলে যাচ্ছি, ঈশা পিছন থেকে ডেকে বলেছে, তুই না পারলেও আমি পারবো। দেখি তুই কতদিন দূরে থাকিস। আসল ব্যাপার হচ্ছে আমি প্রথম থেকে ঈশাকে কিছুটা লাইক করতাম। তখন ভাবতাম এটা একতরফা, কিন্তু এটা জানা ছিল না যে ঈশা আমাকে পছন্দ করে। দিন দিন ঈশা আমাকে তার প্রেমে আবদ্ধ করেছিল। একটা সময়
মায়া অনুভব করা শুরু করলাম। তবে ঈশার প্রেমে আমি সেদিনই পুরোপুরিভাবে পড়ি, যেদিন ঈশা প্রথম পিয়ানো বাজানো শুনি। আর সেদিন ঈশা আমার হাসিতে পাগল হয়। আমাদের প্রেম চলতে থাকে। স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে ভর্তি। কলেজে ওঠার পরে বেশ কয়েক বন্ধুর কারণে গান গাওয়া শুরু করি। ভালোই ছিল গলা, আর ভালোই চলছিল আমার আর ঈশার প্রেম কাহিনী। আমি ঈশার কোলে মাথা রেখে শুতাম আর ভুবন বোলানো হাসি দিতাম, আর ঈশা পিয়ানো বাজাতো। আমাদের কলেজ জীবনের শেষ সময় কখন আসে তা নিজেরাও বলতে পারি না। আমাদের টেস্ট পরীক্ষার দিন দেখলাম ঈশার হাতে লাল গোলাপ, সাথে অনেক হ্যান্ডসাম একটা ছেলে। আমি ঘাবড়ে গিয়ে ঈশার কাছে গেলাম। এই ঈশা, তুমি এখানে? ঈশা আচমকা আমাকে দেখে অস্বস্তিতে পড়ে গেল। তুমি এখানে? হ্যাঁ, তোমাকে দূর থেকে দেখলাম। ইনি কে, তোমার ভাই? আরে কে বে তুই? আমি ওর বয়ফ্রেন্ড। এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমনটা জীবনেও আশা করিনি। কি এসব? কি ঈশা? হ্যাঁ, এটা সত্য। ঈশার কথা শুনে আমার চোখ দিয়ে অযোধ্যারায় জল আসতে লাগলো। তাহলে আমার সাথে তোমার কি? দেখো অন্তর, তুমি খুব ভালো ছেলে। তোমার সাথে আমি শুধু টাইম পাস করেছি। কি বলছো এসব? যা বলছি সঠিক। তোমাকে আমি কখনো মন থেকে ভালোবাসি। আরে না, এসব মিথ্যা কথা। তুমি ভান করছো আমার সাথে। আরে যাতা ছেলে তো তুমি। তোমাকে কোন দিক দিয়ে আমার উপযোগী মনে হয়? না আছে এই শহরে তোমার ঘর, না আছে গাড়ি। তোমার তো কিছুই নেই, আর দেখতে কি খ্যাত। আমি বুঝেছি, মেয়েটা আমাকে না, আমার টাকাকে ভালোবাসতে চেয়েছিল। আমি আমার ভাঙ্গা হৃদয় নিয়ে তাদের 4 হাতে এক করে দিয়েছিলাম। সেদিন বাসায় এসে প্রথমবারের মতো সারা রাত মুখে বালিশ চাপা দিয়ে কেঁদেছিলাম, আর প্রতিজ্ঞা করেছিলাম আমার জীবনে মেয়েদের বিশ্বাস করা শেষ। ঈশার কথা মনে পড়ে আমার মনটা আজ অনেক খারাপ। ভাইয়া এসেছিলেন, তবে ভাইয়ের সাথে আর কথা বলিনি। সন্ধ্যার দিকে রুম থেকে বের হলাম। দেখলাম ড্রয়িং রুমে বাবা বসে টিভি দেখছেন। আমি বাবার কাছে গিয়ে বাবার পায়ের কাছে বসলাম। জার্নির কারণে প্রচন্ড ঘুম পাচ্ছিল, তাই আর বের হইনি। তা হঠাৎ চলে এলি যে? ভাইয়া, ভাবি, আম্মু সবাই এসে গেছেন আমার এখন বাড়ি আসার কারণ জানার জন্য। বাড়িতে আসছি কারণ হলো আমি 2 বছরের জন্য ট্রেনিং এ যাব দেশের বাইরে। তুই না অনেক আগে ট্রেনিং দিলি? আম্মু, প্রমোশনের সময় ট্রেনিং হয়। তা কোথায় যাবি? ফ্রান্স। বাবা, ভালোই তো। তা বাড়িতে কতদিন থাকবি? পরশু সকালে চলে যাব। আমি একটা কথা বলি। হ্যাঁ। আমরা সবাই ঠিক করেছি তোর বিয়ে করাবো। যেহেতু তুমি আর একদিন বাড়িতে থাকবে, তাহলে কালই বিয়ে। না বাবা, আমি কখনো বিয়ে করব না। কেন কখনোই বিয়ে করবে না? বাবার উত্তর আমার পক্ষে দেওয়া মুশকিল। আমি উপরে যাচ্ছি। আমি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে আসছি। রাতে ভাবে এসে খাবারের জন্য ডাকলো। নিচে গিয়ে খাবার খেয়ে আবার চলে এসেছি। জানি আমার রাতের ঘুম হারাম। কারণটা হলো ঈশা। আজ কিছুক্ষণ ওকে গালি দিব, আর কিছুক্ষণ আমাদের মিষ্টি ঘটনাগুলো মনে করব। জানি এভাবেই আজকে রাতটা কাটবে। কাল সারা রাত কেটেছি ঈশার সাথে আর আমার ব্রেকআপের বিষয় নিয়ে। আমি কারো একজনের মুখে শুনেছি, কাউকে ভুলে যেতে হলে নাকি তার দেওয়া কষ্টকে মনে করে, ভালোবাসাকে নয়। তাই আমি এই রুলসই ফলো করছি। মসজিদে ফজরের আজান পড়েছে। আমি নামাজ পড়ে হাঁটতে চলে গেলাম। হাঁটা শেষে এসে নাস্তা করে সোজা নিজের রুমে চলে গেলাম। সারা রাত ঘুম না হয়ে প্রচন্ড ঘুম পাচ্ছে। ভাবলাম এখন একটু ঘুমিয়ে নে যাক। যেই ভাবা সেই কাজ। বিছানায় পড়ে গেলাম। এটা ওটা ভাবতে ভাবতে কখন যে চোখ জুড়ে এলো বলা দেয়। ঘুম থেকে উঠেছি, দরজা কারো টোকার আওয়াজ শুনে। ঘড়িতে কয়টা বাজে ঠিক তাও জানা নেই। ঘুম ঘুম চোখে গিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই হিয়া রুমে ঢুকলো। কি খবর, কেমন আছেন? আপনি এই অসময়ে? অসময়ে কিভাবে? এখন তো সকাল 11টা বাজে। ও মা, এটা তো অসময়ই। তা যাই হোক, তা আমার রুমে কেন? আপনাকে দেখতে আসলাম। আমি কি সালমান খান যে আমাকে দেখতে হবে? না, সালমান খান হতে যাবেন কেন? আপনি তো আবুল। আমি এই কথা শুনে হাসি আটকে রাখতে পারলাম না। হিয়াও হাসছে। হিয়ার হাসিটা ডানাকাটা পরীর মতো লাগে। আচ্ছা, আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। কেন, আপনার রুমে বসলে সমস্যা নাকি? আমার কোনো সমস্যা নেই। আমারও তো কোনো সমস্যা নেই। আসেন, তবে শর্ত একটাই, কিছুতে হাত দিতে পারবেন না। হিয়া রাজি হলো। হিয়া রুমে এসে আমার বেডে বসে রইল। আমি ফ্রেশ হয়ে আসলাম। দেওয়ালে তো অনেক সুন্দর সুন্দর ছবি লাগানো। হ্যাঁ। আচ্ছা চলেন নিচে যাই। কেন, আমার সাথে একা বসতে ভয় লাগে? সত্যি কথা বলতে কিছু কিছু ভয় হয়। কি, আপনিও ভয় পান? কেন, আমি এলেন নাকি যে ভয় পাবো না? না, এলিয়েন না, তবে কমও না। তা আপনি মেয়েদেরকে ভয় পান না? মেয়েরা অ্যাটম বোমের মতো, সুইচ টিপলে ফেটে যায়। কি বললেন? যা সত্য তাই বললাম। আপনার সত্যের গুষ্টি ষষ্ঠী। আচ্ছা চলো নিচে যাই।
আমি আর হিয়া নিচে গেলাম। হিয়ার বাবা মা এসেছেন, ওনাদের সাথে অনেক সময় আলাপ আলোচনা করলাম। বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, যে সে বৃষ্টি নয়, একেবারে মুষলধারে বৃষ্টি। হিয়া কি যেন ইশারা করে বলছে, ঠিক বুঝতে পারছি না। আমি না বোঝার কারণে হিয়ার আগে একটা লোক নিয়ে আমার কাছে এসেছে। আপনার সাথে কথা আছে। কি হয়েছে এখানে বলুন। আসেন না, ভিতুর মতো এত ভয় পাচ্ছেন কেন? হিয়া আমাকে ধরে মুরব্বীদের পাশ থেকে দৌড়ে নিয়ে গেল। আপনি কি মানুষ বলুন তো? এতক্ষণ থেকে ডাকছি, শুনতে পারছেন না? আপনার কথা বুঝেছি অনেক আগেই, মুরব্বী সামনে তো। আর আপনার সাথে হাসাহাসি কি করে কথা বলতাম বলুন তো। আচ্ছা, আমার সাথে চলুন। কোথায়? গেলেই দেখতে পাবেন। হিয়া আমার হাত ধরে আমাকে ছাদে নিয়ে যাচ্ছে। হিয়া, এ অসময়ে ছাদে কেন নিয়ে এসেছো? চলুন, বাইরে বৃষ্টিতে যাই। পাগল নাকি? অসময়ের বৃষ্টিতে অসুখ আসবে। উফ, চলুন না, এই ধরুন ছাতা। হিয়া আমাকে একটা ছাতা হাতে ধরে বৃষ্টিতে নিয়ে গেল। অনেকক্ষণ হচ্ছে বৃষ্টিতে ছাতা হাতে দাঁড়িয়ে আছি। ছাতার মাঝে বৃষ্টির ফোঁটা পড়ে নানান রকম শব্দের সৃষ্টি হচ্ছে। অনেকটা সুরের মতনই লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি কতদিনের জন্য ছুটিতে আসছেন? কাল সকালে চলে যাব। সে কি, এত তাড়াতাড়ি? হ্যাঁ। আপনাকে একটা কথা বলার জন্য এখানে এনেছি। হ্যাঁ বলুন, আমি শুনছি। দেখুন, আপনাকে আমার প্রথম দিন থেকেই ভালো লাগতো। আপনি আবুল হন অথবা অনন্ত, আপনি আর্মিতে চাকরি করেন শুনে আমি আপনার পার্সোনালিটির প্রেমে পড়ে যাই। সেদিন বাসায় এসে সজল ভাইকে অতিথির ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে উনি যা বলেন তাতে তোমার প্রতি আমার মায়া বেড়ে যায়। সব মিলিয়ে আমি আপনাকে ভালোবাসি। আপনি বিয়ে করবেন আমায়? কি? আমি? আর বিয়ে? ইম্পসিবল। কেন? আপনি মানুষ না? মানুষ, তবে আমার বিয়ে করার ইচ্ছে নেই। তার মানে? মানে হলো আমি আপনার প্রপোজাল ফিরিয়ে দিচ্ছি। আপনার খুব ভাব, তাই না? হতে পারে। জান, আপনারা ভালো না বাসলে কি জীবন চলবে না? বাসলাম না আপনারে ভালো। ধন্যবাদ। হিয়া চলে যাচ্ছে সম্ভবত, চোখে পানি চলে আসছে, তাই আড়াল করার চেষ্টা করছে। তবে আমি চাই না আমার জীবনে কোনো মেয়ে আসুক, চাই না কোনো সংসার। আমি যেরকম আছি এরকমই বিন্দাস। বৃষ্টি অনেকক্ষণ হলো ছেড়েছে। আমি আর ছাদে দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেলাম। দুপুরের সময় আমার খাবার রুমে এনে দিতে বললাম ভাবিকে। ভাবি রুমে এনে খাবার দিয়ে গেছে। আবার আমি খাবার পর সবকিছু নিয়েও গিয়েছেন। তার মানে হিয়া ভাবিকে সবকিছু বলেনি। বিকেল হয়ে এসেছে। মসজিদে মুয়াজ্জিম আসরের আজান দিচ্ছে। এমন সময় ভাইয়ের রুমে দরজায় ঠকঠকালেন। আমি দরজা খুলে দিলাম। কি রে, সারাদিন রুমে কি করিস? ধ্যান। পীর ফকির হলি নাকি যে ধ্যান করিস? শুধু পীর ফকির হলে কি ধ্যান করতে হয়? সাধারণ মানুষ করতে পারে না? না, পারে না। সাধারণ মানুষ একটা না কিছুদিন ধ্যান করলে সেও পীর হয়ে যায়। বাহ, আমি তো জানতাম না। চল, নামাজে যাবি না? হ্যাঁ চলো। নামাজে যাওয়ার সময় কেউই কারোর সাথে তেমন কথা বলিনি। ভাইয়া তসবিহ টিপতে ব্যস্ত ছিলেন, আর আমি হিয়া আর ঈশার দুশ্চিন্তায়। নামাজ পড়ে ভাইয়া বললেন, চল এদিকে সেদিকে একটু হেঁটে আসি। আমিও না করলাম না। কিছুক্ষণ পর ভাইয়া বললেন, তোর কালকে বাবা মায়ের উপরে না করাটা ঠিক হয়নি। কোন ব্যাপারটা? ওই যে বিয়ের ব্যাপারটা। ও, ওইটা? আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই ভাইয়া। কেন, পছন্দ আছে নাকি কেউ? না, কেউ পছন্দও নেই। তাহলে বিয়ে করবি না কেন? এই বিয়ের সাথে একেবারে পছন্দ না আমার। তোকে একটা কথা বলি। কি কথা বলো? আমার শালিকা হিয়াকে তোর কেমন লাগে? হ্যাঁ লাগে একরকম। তাহলে ওর সাথে কথা বলি। কোন ব্যাপারে? তোর বিয়ের ব্যাপারে। তুমি কথা বলার দরকার নেই, ও এসেছিল কথা বলার জন্য। তাহলে মানে কি? ও এসে বললো আমাকে ভালোবাসে। তাহলে তুই কি বললি? আমি কি বলবো, আর না করে দিয়েছি। কি? কেন? এটা তোর ঠিক হয়নি। আর ও তোর জন্য কত কি করেছে। আরে ওরে তো আমি বোনের অ্যাঙ্গেল থেকেই ফ্রেন্ড মনে করি। আর ও কি করেছে এমন আমার জন্য? আরে ও তো তোকে বাবা মায়ের কাছে রিপ্রেজেন্ট করেছে, তাই তো বাবা মা তোকে এত আদর করছে। কি হিয়া এসব করেছে? হিয়া করেছে। আর তুই কি না ওকে? তাহলে তো হিয়াকে এমনটা বলা ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, ওকে সরি এন্ড থ্যাঙ্কস বলে দেবো। ও এসব করার জন্য খালি একটা থ্যাঙ্কস ডিসাইড করে? বলো তো তাহলে কি করতে পারি? বিয়ে করে ফেল। অসম্ভব, আমি ওকে মন থেকে চাই না। আর তুমি কেন এসব শুরু করেছো? আমি কাল সকালে চলে যাব, আর তুমি ঝগড়া করছো আমার সাথে। ও আচ্ছা, চল বাড়ির দিকে যাই। আর হিয়ার ব্যাপারটা মাথায় রাখিস। আচ্ছা চলো, আর আমি ভালোভাবে চিন্তা করব। বাড়িতে আসার পর আর কারোর সাথে তেমন কোনো কথাই হয়নি, এমনকি হিয়াকেও দেখিনি। মনে হয় চলে গিয়েছে। বেচারিকে এভাবে না বললেও হতো। আচ্ছা, ওকে হাসিয়ে ঠিক করে দেব। সন্ধ্যার পর আমি আমার কাপড় চোপড় সব গুছিয়ে ফেললাম।
দরজায় কে যেন টোকা দিচ্ছে। আমি এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। আরে হিয়া, তুমি? আমি তো মনে করলাম তুমি চলেই গেছো। আমার মন এতটা আবেগে আপ্লুত নয়। আচ্ছা ছাড়ো এসব কথা, ভিতরে আসো। নিচে চলেন। যাব, এখন ভিতরে আসো। কেন? ভয় পেও না, পাপ্পি টাপ্পি দিব না। আচ্ছা চলেন। হিয়াকে বিছানার উপর বসে আমি নিচে বসলাম। দেখো হিয়া, তুমি আমার প্রথম ফ্রেন্ড, যার সাথে পুরো 3-4টা বছর পর মিসবিহেভ করলাম। আরে না, মিসবিহেভিয়ার কি আছে? আমি পাগলের মতো আপনার লাইফে কেউ আছে কিনা তা না জেনেই প্রপোজ করে বসলাম। আচ্ছা হিয়া, তুমি কি আজ রাতে আমাকে সময় দিতে পারবে? কেন? তোমার সাথে কিছু কথা বলবো, যা আমি আমার 4 বছরের লাইফে কারোর সাথে শেয়ার করিনি। আমার সাথে শেয়ার করার কোনো স্পেশাল কারণ? হ্যাঁ, স্পেশাল কারণ হলো তুমি আমার অজান্তে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছো, যে পদে আমার জীবনের কেউই কখনো ছিল না। আপনার সাথে তো আমার তেমন কোনো দেখা সাক্ষাৎ অথবা ফোন আলাপ কিছুই নেই। আমার মতে বেস্ট ফ্রেন্ড হতে তেমন কিছুই লাগে না। আচ্ছা আমি রাতে আসবো। আমরা কিন্তু রাতে ছাদে বসবো। আচ্ছা এখন চলেন, নিচে সবাই মনে হয় অপেক্ষায় আছে। কেন, কি করবো নিচে? ক্যারাম খেলা হবে। কেরাম খেলা? আমরা বাজি ধরেছি। কে কে? আমি আর দুলাভাই। আমি কার দলে? আপনি আর দুলাভাই এক টিম, আমি আর আপু এক টিম। তাহলে তো তোমরা হেরেই ছাড়বে, ভাইয়া ক্যারাম চ্যাম্পিয়ন ছিল। আমিও কম না, আমাদের তুচ্ছ মনে করো না। ঠিক আছে, দেখা যাবে। এবার নিচে চলো। হিয়ার আমি নিচে চলে আসলাম। নিচে সবকিছু রেডি। মেজের মধ্যে আসন পাতা বসার জন্য, ছোট্ট একটা টোলের মাঝে ক্যারাম বোর্ড রাখা। আম্মু আব্বু দুজনই জাজ, আর কাজের বুয়া চা নাস্তা দেবে। নিচে নেমে আসতে সবার মুখে হাসি ফুটে গেল। আমাকে দেখে সবাই আবার প্রস্তুতি নিচ্ছে। খেলা শুরু হলো। আম্মা এক কর্নারে আর আব্বু আরেক কর্নারে। আমরা দুই ভাই মুখোমুখি, আর ভাবি ও তার বোন মুখোমুখি। খেলা শুরু হয়েছে। ভাইয়া খুব ভালো খেলেছে। ভাইয়ের খেলার কাছে কেউ ঘেঁষতে পারছে না। ভাই একবারেই 4-5টা গপাগপ হজম করে ফেলছে। হে অবশ্য প্রচুর চেষ্টা করছে। খেলা আমি আর ভাবি ঢেরস। এই জাতীয় খেলায় বাঁশির প্রচলন আছে কিনা জানি না, কিন্তু এতটুকু এদিক ওদিক হলে আব্বু আম্মু বাঁশি বাজাচ্ছেন। পরপর 3 ম্যাচে আমরা জিতেছি। আমাদের পয়েন্ট এখন 19। হিয়া জেতার হাল ছেড়ে দিয়েছে। আরেক ম্যাচ শুরু হয়েছে। বুঝলাম না ভাই এই ম্যাচ একেবারে বাজে খেলছে। আমরা হেরেই গিয়েছি, পরপর 2 ম্যাচ হেরে গিয়েছি। আমি বুঝতে পারছি না কারণটা কি। আমি ভাইয়ের দিকে ফলো করা শুরু করেছি। দেখলাম ভাইয়া যখন স্ট্রাইক হাতে পায় তখন ভাবি নিচ থেকে তখনই ভাবি নিচের দিক দিয়ে চিমটি দিচ্ছে। আমি বুঝলাম ভাইয়া কেন খেলতে পারছে না, কিন্তু আমিও ভালো খেলতে পারছি না। হিয়া অবিকল ভাইয়ার মতোই খেলছে, যার কারণে আমরা হেরে গিয়েছি। হিয়ার ভাবি সবাই উল্লাস করছে। হারার কারণে শাস্তি হচ্ছে আমাদের রান্না করতে হবে। আমার এই চুক্তিটা জানা ছিল না। আমি একেবারেই রান্না করতে পারি না। ভাই অবশ্য টুকটাক রান্না করতে পারে। ভাইয়াই জানে কি করবে। রান্না করে আসলাম, সবই ঠিক করে আছে। কি রে অনন্ত, তুই রান্না বান্না কিছু জানিস? আমি শুধু চা বানাতে পারি। তুই তো দেখছি রান্না বান্না একেবারে ড্যাশ। কি আর করার, তুমি কি কিছু পারো? অনেক আগে রান্না করেছিলাম। ঠিক আছে, যা পারো তাই রাধো। তুমি তো আবার ভাবির চিমটির প্রেমে পড়ে ম্যাচ হারলে। তুই দেখেছিস? শুধু আমি না, সবাই দেখেছে। এবার ভাবিকে বলো রান্না করতে। ওকে ডাকলে একেবারে মান সম্মান সব যাবে। ভালো, তুমি রান্না করো, আমি যাই। মনে কি? মনে হলো তুমি একাই রান্না করো। আমি একা কিভাবে রান্না করব? ঠিক আছে, আমি ভাবিকে ডাক দিয়ে বলে দিচ্ছি। আমি ভাবিকে ডাক দিয়ে চলে গেলাম আবার আমার কোটরিতে। ভাবছি হিয়াকে নিয়ে কি বলা যায় আজ রাতে। হিয়াকে মেনে নেওয়া অনেক কষ্টের। আল্লাহ জানে আজ কি বলি হিয়াকে। নিজের রুমে কতক্ষণ বসেছিলাম ঠিক মনে নেই। ভাবি এসে ডেকে নিয়ে গেলেন। ভাত খেতে বসে আবার শুরু হলো প্রতিদ্বন্দ্বিতা। দুলাভাই কিন্তু একা রাঁধেনি। আমি দেখেছি ভাই একা একা রান্না করেছে। না, আপুও সাহায্য করেছে। ভাবিকে ভাইয়ের সাথে গল্প করেছে, আমি দেখেছি। সব দেখা সবসময় সত্যি হয় না। হিয়া ঝগড়া করার মুডে, কিন্তু আমার আব্বু আম্মু যে পাশে আছে তা ওর খবরই নেই। ভাইয়া কথার মাঝখানে ঢুকলেন, বললেন, আমাকে যে সাহায্য করে থাকুক না কেন, তার তো কোনো সমস্যা হচ্ছে না। সে তো কিছুই বলছে না, তাহলে তোমরা কেন ঝগড়া করছো? আরে এখন তো উনি আপনার নিজের মানুষ হয়ে গিয়েছেন, এজন্য। ভাইয়া ভাবি নিচের দিকে মুখ দিয়ে বসে আছেন। হিয়া কি বলছে বুঝতে পেরে জিহ্বায় কামড় দিয়েছে। ভাত খাওয়া শেষ করে আর কতক্ষণ আড্ডা হলো, তবে সেখানে হিয়া প্রায় চবি ছিল। আড্ডার পর সবাই সবার রুমে চলে গেলেন ঘুমানোর জন্য। আমি আমার রুম থেকে ঠান্ডার চাদর নিয়ে ছাদে গেলাম। আমি গিয়ে হিয়াকে ছাদে পেলাম। মনে হয় ওর শোনার আগ্রহ অনেক বেশি। আরে হিয়া, তুমি কখন এলে? এই তো এলাম। আচ্ছা, তোমার আব্বু আম্মু কেমন আছে? আপনার এখন মনে হলো আপনার বাবা মায়ের কথা? ভালো আছেন। আচ্ছা হিয়া, তুমি গতকাল না এলে ট্যুর থেকে? কেন?
এখন যদি বলি এসে আজ আমাদের বাড়ি, তাহলে বেচারির মন খারাপ হয়ে যেতে পারে। তাই এটা এড়িয়ে যাওয়াই ভালো। না, আচ্ছা চলো ওই দিকে যাই, ওইখানটাতে বসবো। আচ্ছা চলো। আমি আর হিয়া ছাদে একটা কোণে বসেছি। হিয়া চুপ করে আছে। আমি বর্তমানে চুপ। কিভাবে বলবো বুঝতে পারছি না। এর চাইতে ভালো ওকে প্রশ্ন করি। আচ্ছা হিয়া, তুমি কি আমার কাছ থেকে কিছু জানতে চাও? জানার ছিল অনেক, কিন্তু আপনাকে ভয় হয়। আমাকে ভয়? কিসের ভয়? যারা আর্মিতে থাকে তাদের সবাইকে সাধারণ মানুষ ভয় পায়। আকাশে অনেক সুন্দর উজ্জ্বলময় তারা উঠেছে। চাঁদের আলোয় ছেয়ে গেছে চারদিকে। হিয়াকে আলোয় মায়াবী পরীর মতো লাগছে। হিয়ার চেহারার দিকে তাকিয়ে থাকার খুব ইচ্ছে করছে, কিন্তু সব ইচ্ছে তো সবসময় পূরণ করা সম্ভব হয় না। বলো, কি বলতে চাও? আপনি কি কাউকে পছন্দ করেন? আমার পছন্দের তালিকা তো অনেক বড়। তাহলে কি আপনি প্লে বয় টাইপ? পছন্দের তালিকা বেশি হলে কি প্লে বয় হয় নাকি? জানতাম না তো। মনে হয় না আপনি প্লে বয় টাইপ। প্লে বয় টাইপ হলে তো আমার সাথে ফ্লার্ট করতেন, তাই নয় কি? হলেও হতে পারে। আপনার কি কোনো প্রেমিকা ছিল? এই কথা কেন? আমাকে যে রিজেক্ট করলেন এর জন্য। আপনাকে রিজেক্ট করতে হলে কি প্রেমিকা থাকতে হবে? আর নয়তো আমাকে রিজেক্ট করার কারণই আসে না। বাব্বা, নিজের উপর এত কনফিডেন্স। হুম। হিয়া, আচ্ছা শোনো, তোমাকে যে জন্য ডাকা, বলো আগে অতীত বলবো নাকি প্রশংসা করবো? প্রশংসা দিয়েই শুরু করেন। দেখো হিয়া, আমি কখনো ভাবিনি